আজকে একটা ওয়াইল্ড স্টোরি টাইম আপনাদের শোনাবো। আজকের এই স্টোরি টাইম পাঠিয়েছে আমার এক সাবস্ক্রাইবার। সেই সাবস্ক্রাইবারের এক বান্ধবী আছে, সেই বান্ধবীর বাড়িতে এই পুরো ঘটনাটা ঘটেছে। আপনারা আজকের এই পুরো সত্যি কনফেশন ঘটনাটা শোনার পর কোথাও না কোথাও মনে হবে যে সাংসারিক জীবন কত জটিল হয় এবং মানুষ কত কষ্ট সহ্য করে এই সংসারগুলো করে। প্রথমেই আপনারা ভাববেন যে এই ব্যাটার সাবস্ক্রাইবার আসলো কোথা থেকে, সাবস্ক্রাইবার আবার ঘটনা পাঠাচ্ছে কোথা থেকে। টোটালটাই নিশ্চয়ই একটা মিথ্যে বলছে আর বানিয়ে বানিয়ে একটা কনফেশন স্টোরি শোনাচ্ছে। আমি বলে রাখি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিছু দর্শক আছে এবং সেই দর্শকদের সামনে আমি বলেছিলাম যে আমি একটা কনফেশন চ্যানেল খুলেছি। তো আপনার বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের যদি কোনো ঘটনা থাকে যেটা আপনি নাম প্রকাশ করতে পারবেন না কিন্তু আমাকে পাঠিয়ে দিতে পারেন, তো সেই ক্ষেত্রে বেশ কয়েকজন আমাকে ঘটনা পাঠিয়েছে। তার মধ্যে আমি এই ঘটনাটা প্রথম পড়ি এবং পড়া মাত্রই মাথায় হাত দিয়ে ফেলি। আমার সেই সাবস্ক্রাইবারের নামটা আমি নেবই না, তার যে বান্ধবী আছে তার নামটা আমি এখানে চেঞ্জ করে দিলাম এবং চেঞ্জ করে নামটা রাখলাম সুমনা। এটা সুমনার বাড়ির ঘটনা। সুমনা একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকে। মোটামুটি তাদের আয় ইনকাম আছে, 2 ভাই আর 2 বোন, মানে সুমনার বাবা আর তার কাকা আর তার আছে 2 পিসি। পিসিদের তো বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরেও তারা জমি জমা নিয়ে ছোটোবেলা থেকেই অনেক ঝামেলা করতো তার 2 দাদার সাথে। তো শেষমেশ সুমনা ছোটোবেলাতেই দেখে তার পিসিরা পাশের জমি পায় এবং সেই জমি পাওয়ার কয়েক মাসের মধ্যেই সেটা বিক্রি করে তারা ওখান থেকে মুম্বাইতে চলে যায়। তারপর থেকে সুমনা আর কোনোদিনও তার 2 পিসির দেখাই পায়নি। তার বাবা কাঠের ব্যবসা করত এবং সেই ব্যবসাতেই তার কাকাও হেল্প করত। তার কাকা বিয়েও করেছিল, সন্তানও হয়েছিল। সুমনার যে বোন ছিল তার নাম হচ্ছে মৌমিতা। এবার একদিন বৃষ্টির রাত, দুজনেই কাজ থেকে ফিরে আসবে এরকম আশা করে আছে বাড়ির লোকরা। সুমনার বাবা তো বাড়ি ফিরে আসে, কিন্তু সুমনার যে কাকা আছে সে আর বাড়ি ফিরে আসে না। তখন সুমনার মা সুমনার বাবাকে জিজ্ঞাসা করে, ঠাকুরপো কোথায়? উল্টো দিকে মৌমিতার মাও জিজ্ঞাসা করে সুমনার বাবাকে যে উনি কোথায়। তখন বলে যে ওকে একটু বাজার করতে পাঠিয়েছিলাম, ও তো আমার সাইকেলটা নিয়েও গেছে, তো ও হয়তো এখনই ফিরে আসবে। তখন সালটা কিন্তু ওই 1996-97 এরকম কিছু চলছে। সুমনার বয়স তখন 4 বছর মতন আর মৌমিতার বয়স 1 বছর কি 1.5 বছর হবে। এই পুরো ঘটনাটা সুমনা কিন্তু তার মা আর বাবার কাছ থেকেই মেনলি শুনেছে। আর কিছু কিছু জিনিস ছোটোবেলায় দেখলে অনেক পরে মনে পড়ে না, তো এই ক্ষেত্রে তার কিছু কিছু ফ্ল্যাশব্যাক মনে আছে। কিন্তু এই ঘটনাতে টুইস্ট আসতে চলেছিল, সেটা হচ্ছে যে এরপর মৌমিতার বাবা কিন্তু আর ফেরত আসে না। ওই রাত্রেবেলা তারা তো আর খোঁজখবর করতে পারেনি। পরের দিন তারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে এই ব্যাপারে বলে এবং খোঁজখবর নিতে থাকে। সেই সময় মোবাইল ফোনের যুগ না, আত্মীয়দেরও কাছে এই খবরটা পাঠাতে আরও নেয়ার অ্যাবাউট 3-4 দিন লেগে যায়। এরপরেই বিপদ বুঝে তারা চলে যায় থানাতে। এবার থানাতে গিয়ে একটা মিসিং কমপ্লেন লেখানো হয়। মৌমিতার বাবার একটা ফটো তার বিয়ের অ্যালবাম থেকে বার করে পুলিশকে দেওয়া হয়। পুলিশ একদম ক্লিয়ারলি ক্যাজুয়ালি একটা জিনিস বলে যে হাজব্যান্ড কিছু না বলে চলে গেছে, দেখুন হয়তো অন্য কারোর সাথে সংসার বেঁধেছে, বা হয়তো আপনিও ঘরের মধ্যে এত অশান্তি করতেন যে বাধ্য হয়ে সেই ব্যক্তি চলে গেছে। এবার মৌমিতার মা এই ঘটনা শোনার পর ওই থানাতেই কাঁদতে শুরু করে। সবাই জানে যে মৌমিতার মা প্রচণ্ড ভালো একজন গৃহিণী, প্রত্যেকেই প্রশংসা করে তার, কিন্তু তারপরেও পাড়া প্রতিবেশী কিন্তু এবার তাকে এই সমস্ত কথাবার্তা শোনার পর সন্দেহ করতে থাকে। অনেকে এটাই ভাবতে থাকে যে মৌমিতার মায়ের হয়তো কোনো অবৈধ সম্পর্ক আছে সুমনার বাবার সাথে। এই কারণে সুমনার বাবা কোনোভাবে এই মৌমিতার বাবাকে সরিয়ে দিয়েছে, মানে নিজের ভাইকেই সরিয়ে দিয়েছে। এবার এই পরিবারের উপর যখন এই দাগ লাগে তখন কি হয়, আস্তে আস্তে পাড়া প্রতিবেশী কথা বলা কম করে দেয়। আত্মীয় স্বজনরা
আসা বন্ধ করে দেয়। ঘটনাটা কিন্তু আমি হাওড়া ডোমজুড়ের বলছি। আমার সেই সাবস্ক্রাইবারের বাড়ি হচ্ছে ডোমজুড়। এবার এরপরে আরও বেশ কয়েক বছর কেটে যায়। সুমনা তখন ক্লাস 6 কি 7-এ পড়ে, আর মৌমিতা তখন ক্লাস 2 কি 3-তে পড়ে। তারা একে অপরের বেশ ভালো বান্ধবী। তারা মারপিটও করে, ঝামেলাও করে, যেমন কাজিনে কাজিনে হয়, সেটা ছোটোবেলা থেকেই শুরু হয়ে গেছিল। সুমনা এবার ক্লাস 10-এ উঠেছে। হঠাৎই তার ঠাকুমা মারা যায়, এবং তার ঠাকুমা মারা যাওয়ার পরেই বাবা প্রচণ্ড লেভেলে ড্রিঙ্ক করতে শুরু করে। এক, তার উপর নানান রকম দোষ দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত, তার ভাই কোথায় গেছে, কি করছে কেউ জানে না, সেই ব্যাপারেও তাকে অনেকে দোষ দেয়। তৃতীয়ত, সুমনার যে ঠাকুমা আছে সে মারা যায়। বয়স হয়েছিল মোটামুটি ওই 70-এর কাছাকাছি। এরপর সুমনার বাবা ড্রিঙ্ক করতে থাকে, এবং এই ড্রিঙ্কটা এতটাই বেড়ে গেছিল যে সে সংসারে আর সময় দিচ্ছিল না, সংসারে আর টাকা দিচ্ছিল না, শুধুমাত্র ড্রিঙ্ক করেই নিজের জীবনটা কাটাচ্ছিল। ক্লাস 10-এ সুমনা তখন পড়ে, তার মাধ্যমিক এক্সাম। প্রত্যেক দিন বাবা ড্রিঙ্ক করে আসতো, নানান রকম চিৎকার চেঁচামেচি করতো। এটা দেখে সুমনা, সুমনার মা রোজই কাঁদত। সে আর এক্সামটা দেবে কী করে? কিন্তু সুমনার যে উইল পাওয়ারটা ছিল সেটা কম না। সে ভাবে আমি এক্সাম দেব, এক্সামে ভালো করে পাশ করব। আগে থেকে সে মোটামুটি প্রিপারেশন নিয়ে রেখেছিল। সে বাংলা এক্সাম দিতে যায়। এক্সাম দিয়ে যখন সে স্কুল থেকে বেরোয়, সে দেখে তার প্রতিবেশী 2 আঙ্কেল দাঁড়িয়ে আছে। এবার প্রতিবেশী সেই 2 আঙ্কেলের কোনো ফ্যামিলি মেম্বার ওই স্কুলে পরীক্ষা দিতে যায়নি। তখন সুমনা দেখে বলে যে, কাকু তোমরা এখানে কি করছো? তখন সেই 2 কাকু বলে, চল তাড়াতাড়ি বাইকে ওঠ। সুমনা অবাক হয়ে যায়। সুমনা বুঝতে পারে বাড়িতে কিছু তো একটা হয়েছে, যার জন্য এইভাবে এই 2 কাকু নিতে এসেছে। বাড়ির সামনে যখন সুমনা পৌঁছায়, তখন দেখে বাড়ি ভর্তি লোক। বাড়ি ভর্তি লোক সে এত বছরে দেখেনি। সে গিয়ে দেখতে পায় তার বাবার বডিটা উঠোনে সাজিয়ে রাখা আছে। তার বাবা ওই এক্সাম চলাকালীনই হঠাৎই কোনো একটা কারণে মারা গেছে। ওই বাড়ির 2 পুরুষ, তাদের মধ্যে একজন এই পৃথিবীতে নেই, আর আরেকজনের কোনো খোঁজ নেই। এবার বাড়ির 2 বউ, তারা তাদের এই 2 মেয়েকে নিয়ে অনেক কষ্টে সংসারটাকে বড় করতে থাকে। আমি ঘটনার প্রবাহে একটা মেইন জিনিস বলতেই ভুলে গেছি। আমি বলেছিলাম না যে সুমনা এই ঘটনাটার বেশিরভাগটাই শুনেছিল তার মা আর বাবার কাছ থেকে? এটা ভুল। সে এর কিছুটা শুনেছিল তার মায়ের কাছ থেকে, আর বাদ বাকিটা শুনেছিল তার দিদির কাছ থেকে। তার এক দিদি ছিল, তার দিদির পড়াশুনো বেশি দূর হয়নি, তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়, এবং তার বিয়ে হয় বালিতে। কিন্তু যে ফ্যামিলিতে বিয়ে হয়েছিল সেই ফ্যামিলিটা খুব ভালো ছিল, এবং ছেলে সরকারি চাকরি করতো, সেহেতু লাইফ মোটামুটি সেটেলড। তো এই জামাই মাঝে মাঝে আসতো, শালিকে দেখতো, শাশুড়িকে দেখতো, এক কথায় ভালো জামাই ছিল। এরকম জামাই সবাই চায়। তো সুমনার বাবা মারা যাওয়ার পর সুমনারা অর্থনৈতিকভাবে প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। সুমনা ওই এরিয়াতে টিউশন করাতে শুরু করে, এবং বেশ 10-12টা টিউশন সে কিছু বাড়ি গিয়ে করাতো, কিছু তার বাড়িতে আসতো। এইভাবে মোটামুটি একটা ইনকাম করে সে সংসারও চালাতে থাকে, তার সাথে সাথে সে পড়াশুনোও করতে থাকে। সে ডোমজুড় কলেজে ভর্তি হয়, এবং ভর্তি হওয়ার পর ওখানে বেঙ্গলি অনার্স নিয়ে পাশ করে। এবং যখন সে কলেজ 2nd ইয়ারে পড়ছে, তখন তার প্রেম হয় একটা ছেলের সাথে, এবং এই ছেলেটার বাড়ি ছিল বনগাঁ। কোথায় বনগাঁ আর কোথায় ডোমজুড়, নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটারের দূরত্ব। কিন্তু এই প্রেমটা মারাত্মক লেভেলে সুন্দরভাবে তারা ফ্রুটফুলভাবে এনজয় করতে থাকে। তো ভালো কথা। কিন্তু এর মাঝে যে ঘটনা আমি বলছিলাম, সেই ঘটনাতে রিটার্ন ব্যাক করার টাইম চলে এসেছে। তার কারণ ওই বাড়িতে অদ্ভুতভাবে একজনের এন্ট্রি হবে। সেটা কে? সুমনার কাকা, মৌমিতার বাবা, যে মিসিং গেছিল যখন সুমনা আর মৌমিতা দুজনেই ছোট ছিল। হঠাৎই একদিন সন্ধ্যেবেলা মৌমিতার মা তুলসী পিড়িতে যখন সন্ধ্যা আরতি করছে, একদম ভর সন্ধ্যাতে এক ব্যক্তি ওখানে এসে দাঁড়ায়, এবং সেই ব্যক্তি দাঁড়াতেই মৌমিতার মা বুঝতে পারে যে এ হচ্ছে তার সেই হারিয়ে যাওয়া হাজব্যান্ড। তাকে দেখে অবাক হয়ে যায়, দাড়ি গোঁফ বেড়ে গেছে, সে কেমন যেন একটু উলুথুলু আছে। তাকে বসতে দেওয়া হয়।
এই ঘটনাটা ছড়িয়ে পড়তেই প্রত্যেকটা পাড়া প্রতিবেশী ওই বাড়িতে এসে হাজির হয়। সবাই বলে যে তাকে ঘরে নিতে, কিন্তু মৌমিতার মা তাকে আর ঘরে নিতে চাইছিল না। তার একটাই বক্তব্য যে ও যখন আমাকে ছেড়ে চলে গেছিল তখন ওর মনে ছিল না। দীর্ঘ 15-20 বছর আমি একা একটা মেয়েকে মানুষ করলাম, বড় করলাম, খাওয়ালাম, পড়ালাম, তাহলে এখন আমার আর হাজব্যান্ডের দরকার নেই। কিন্তু পাড়া প্রতিবেশী তারা বারবার রিকোয়েস্ট করছিল যে না, হয়তো ভুল হয়ে গেছে, আগে তো শুনে নাও সে কেন গেছিল, কী কারণে গেছিল। মৌমিতার বাবাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি কেন গেছিলে, তোমাকে কি কেউ কিডন্যাপ করেছিল, তখন সে চুপচাপ, সে বলে যে আমি এই জিনিসটা একমাত্র সুধাকে বলবো। সুধাকে মৌমিতার মা শেষমেশ সবাই চলে গেলে তাকে ঘরে নেয় অ্যান্ড জিজ্ঞাসা করে যে তুমি কেন আমাকে ছেড়ে চলে গেছিলে। তখন মৌমিতার বাবা যেটা বলে সেটা শুনে সুধা মানে মৌমিতার মা রীতিমতন অবাক হয়ে যায়। সে বলে যে আমি যেখানে কাজ করতাম দাদার দোকানে, সেখানে এক ব্যক্তি এসেছিল। সেই ব্যক্তি আমাকে বলেছিল এখানে একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে তুমি যদি কাজ করো তাহলে তুমি বেশি মাইনে পাবে। তো আমি ওই একদিন ফ্যাক্টরিটা দেখতে চাই। এবার ওই ফ্যাক্টরি দেখতে গিয়ে দেখতে পাই ওই ফ্যাক্টরিতে এক নারী কাজ করছে। তার বাড়ি আমতা, সে এখানে এসে কাজ করে থাকে এবং সে হচ্ছে বিধবা, তার কেউ নেই। তো তার সাথে যখন কথা বলি আমার খুব ভালো লাগতে শুরু করে। আস্তে আস্তে আমাদের মধ্যে প্রেমও হয়ে যায় এবং আমি একটা বড় ভুল করে ফেলি এবং সেই ভুলের জন্যই সেই নারী প্রেগনেন্ট হয়ে যায়। যখন সে প্রেগনেন্ট হয়ে যায় সে আমাকে বলে দায়িত্ব নিতে, কিন্তু আমি তো নিজের সংসারটাই ঠিকঠাক মতন চালাতে পারতাম না, পুরোটাই দাদার উপর ডিপেন্ড করেছিলাম। আমার একটা মেয়ে আছে, আমি তোমাকে এসে কি করে এই পুরো ব্যাপারটা বলতাম, তাকেও বা আমি কি করে ছেড়ে দিতে পারি। শেষমেশ আমি ডিসাইড করি এই জায়গাটাই ত্যাগ করব। আমি জানতাম যে এখানে দাদা আছে, বৌদি আছে, তোমাকে কোনো না কোনোভাবে সামলে নেবে, তুমি না খেয়ে মরবে না, জমি জমা মোটামুটি যেটুকু আছে সেটুকু বিক্রি করে মোটামুটি তোমার সংসার চলে যাবে। কিন্তু ওই নারীর কেউ ছিল না, তাকে তার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তো আমরা দুজন মিলে ওই বর্ষার রাতে এখান থেকে সোজা চলে যাই হাওড়া স্টেশন এবং সামনে যে ট্রেনটা পেয়েছিলাম সেটা ছিল রাজস্থান যাওয়ার। আমরা রাজস্থান যাই, সেখানে গিয়ে সংসার করা শুরু করি। আমাদের একটা সন্তানও হয়। সেই সন্তান 4 বছর পর মারা যায় একটা জ্বরে এবং তারপর থেকেই আমাদের সম্পর্কটা খারাপ হতে থাকে। আমি দেখতে পাই যে যাকে আমি এত ভালোবেসেছিলাম সে আর আমাকে ভালোবাসে না। আমি আবার সন্তান নেওয়ার জন্য বলি, সে রিজেক্ট করে। আমরা দুজনেই ফ্যাক্টরিতে কাজ করছিলাম। একটা সময়ের পর লক্ষ্য করি তার অন্যান্য পুরুষ মানুষের সাথে কথা বলা বেশ বেড়েছে। একদিন আসে, সে শরীর খারাপের বাহানা দিয়ে বাড়িতেই থাকে। আমি ফ্যাক্টরিতে যাই এবং বাড়ি এসে দেখি যে সে ওখানে আর নেই। তাকে অনেক খোঁজাখুঁজি করি, কোথাও খুঁজে পাই না। দেন আমি থানাতে যাই, থানাতে গিয়ে পুরো ব্যাপারটা বলি। আমি আমাদের মিথ্যা অ্যাড্রেস বলেছিলাম, তার কারণ আমি যদি বলি আমি বেঙ্গলের এখান থেকে, তাহলে আমার নামে হয়তো বেঙ্গলে যে মিসিং কমপ্লেনটা তোমরা করেছিলে সেটার খোঁজ পুলিশ পেয়ে যেত। আরও 1 বছর আমি নানান জায়গায় রাজস্থানের খুঁজতে থাকি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাই না। ইন দ্য লাস্ট আমি এটুকুই ভাবি যে আমি যেটা তোমার সাথে করেছিলাম সেটা সেম আমার সাথেই হলো। কর্ম যেমন করেছিলাম সেরকম ফল পেলাম এবং আরও 6 মাস ওখানে থাকার পর আমার খুব শরীর খারাপ হয়ে যায়। আমাকে দেখার কেউ ছিল না। ফাইনালি আমি ডিসাইড করি যে এবার বাড়ি যাব, তোমাকে সব কথা বলবো আর তোমার কাছে ক্ষমা চাইবো। তুমি যদি আমাকে ক্ষমা করো তাহলেই আমি এখানে থাকবো, আর তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি আবার কোথাও একটা চলে যাব। মৌমিতার মা তার হাজব্যান্ডের জীবনের এই কালো অধ্যায়টা শোনার পর কাঁদতে থাকে। মৌমিতা তার বাবাকে নানান রকমভাবে বাজে অনেক কিছু বলতে থাকে। সুমনাও সেখানে দাঁড়িয়েছিল। সুমনা তখন বেশ বড় হয়ে গেছিল, সুমনার মাও ছিল। সুমনাও জাস্ট নিজের কাকার দিকে তাকাতে পারছিল না, তার কাকাও তার দিকে তাকাতে পারছিল না। একটা অদ্ভুত ব্যাপার। রাতটা ওইভাবেই চলে। অ্যান্ড পরের দিন সকালবেলা মৌমিতার মা সবাইকে বলে আমার হাজব্যান্ড যা ভুল করেছে, কিন্তু শেষ জীবনে সে আমার কাছে ফিরে এসেছে, এটা আমার বড় পাওনা। মানুষ ভুল করে, আমি তাকে ক্ষমা করে দিচ্ছি।
এই ঘটনাটা আমার সাবস্ক্রাইবার তার বান্ধবী সুমনার কাছ থেকে শুনেছিল। বারবার বলছি, স্থান, কাল, পাত্র সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছি। তো কোনো কিছু সিমিলারিটি আপনারা কোনো ঘটনার সাথে যদি পান, সেটা একদমই কাকতালীয়। যাই হোক, এখন কি অবস্থা? সুমনা তার বয়ফ্রেন্ডের সাথে বিন্দাস প্রেম করে যাচ্ছে, অ্যান্ড নেক্সট ইয়ার তাদের বিয়ে। তারা খুব হ্যাপি আছে। মৌমিতাও প্রেম করছে, তাদেরও সুমনার বিয়ের পরপরই বিয়ে হবে। তার কাকা এখন পুরো সংসারের দায়িত্ব নিয়েছে। সে তার দাদার যে কাঠের বিজনেস ছিল, যেটা তার দাদার মৃত্যুর পর থেকে বন্ধ ছিল, সেটা আবার নতুন করে শুরু করেছে। এখন ওটা একটা হ্যাপি ফ্যামিলি। আত্মীয় স্বজনরা আবার কন্ট্যাক্ট করতে শুরু করেছে। নেক্সট উইক আবার একটা স্টোরি টাইম নিয়ে আসবো, তার জন্য ওয়েট করুন। সাবধানে থাকুন, ভালো থাকুন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।